হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে পড়ালেখার বাইরে একটা আউট টপিক নিয়ে আলোচনা করব। আউট টপিক বলতে বলতে পারো এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ লাইফ লেসন, একটা সেশন। এখানে আমি তোমাদের সাথে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, তারপর আমার কিছু দর্শন এবং আমার গুরুজনদের কাছ থেকে প্রাপ্ত কিছু শিক্ষা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে একজন ব্যক্তি তার জীবনে সফল হওয়ার মূল মন্ত্র কি হতে পারে। একজন ব্যক্তি তার জীবনে সফল হতে গেলে তার কি কি মূল মন্ত্র বা তার কি কি দিকগুলা ফলো করা উচিত। যদি আমি নিজেও তেমন বড় সফল কেউ না, বাট আমি যেটুকু আসছি, যতটুকুই অর্জন করছি, এটার পিছনে কার হাত বা এখান থেকে আমি কি কি শিক্ষা পাইলাম, কি এক্সপেরিয়েন্স হইল, আমার গুরুজনদের কাছ থেকে আমি কি কি শিক্ষা নিছি, যেটা আমি সারা জীবন ফলো করি, ঠিক আছে, সেটাই তোমাদের নিয়ে সাথে আলোচনা করব। তো একটা স্টুডেন্টের বা একটা মানুষের, এখানে আমরা স্টুডেন্ট বলবো না, এটা যে কোনো মানুষের জীবনের মূল মন্ত্রের ক্ষেত্রে আমি আপাতত 6টা পয়েন্ট আলোচনা করতেছি। হয়তো বা এখানে তোমাদের কারো পার্সোনাল ওপিনিয়নে 2টা বেশি হইতে পারে, 2টা কম হইতে পারে। তো আমি ফার্স্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য জিনিসটা আছে এরকম, আমি তোমাদের যদি বলি যে ধরো মানুষের লাইফে ভালো সময়, খারাপ সময় সব কিছুই আসে। কোনো সময় খুব ভালো যায়, কোনো সময় খুব খারাপ যায়। এই যে তুমি যত বড়ই বলো না অনেক আর্থিক অবস্থা আছে, এরকম কিছুদিন আগে কিন্তু আদানিরও খারাপ সময় গেছে, আদানি আম্বানিরও খারাপ সময় যায়, বিল গেটসেরও খারাপ সময় গেছে। তো খারাপ সময় হোক অথবা ভালো সময় হোক, দুই সময়ই তোমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। দুই সময় কি ধারণ করতে হবে? ধৈর্য। তোমার মাথায় রাখতে হবে যে আমার খারাপ সময় অথবা ভালো সময়, আমার খারাপ আর ভালো সময়, এই খারাপ সময় বা ভালো সময় দুইটাই হচ্ছে কি ক্ষণস্থায়ী, দুইটাই কি ক্ষণস্থায়ী। আজকে খারাপ সময় আছে, এটাও বেশি দিন থাকবে না। আমার আজকে ভালো সময় আছে, এটাও বেশি দিন থাকবে না। সেক্ষেত্রে তোমাকে দুই সময়ের ক্ষেত্রেই ধৈর্য ধরতে হবে। ভালো সময় হলে তুমি ভালো সময়টাকে ধৈর্যের সাথে এনজয় করো, আর খারাপ সময় হলে ধৈর্য ধারণ করো এবং ভালো সময় কিভাবে আনবা সেটার জন্য ট্রাই করো। এটা হচ্ছে ফার্স্ট কথা, ধৈর্য। তোমার লাইফে সব থেকে বড় যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি ধৈর্য। এবার ধরো আশা। এই যে ধৈর্যের সাথেই আশা শব্দটা জুড়ে যায়, ধৈর্যের সাথেই আশা শব্দটা জুড়ে যায়, যে একদিন আমারও ভালো দিন আসবে, এটাই হচ্ছে আশা। বা আমি এখন যে অবস্থায় আছি, এই অবস্থা থেকে আমার আরেকটু ভালো কিছু অর্জন করা উচিত, এইটাও আশা। আমার আজকে এই অবস্থা থেকে আরো অনেক দূর যাওয়া বাকি আছে, আমি এটা অ্যাচিভ করতে চাই, ওই গোলটা আমি ফিল আপ করতে চাই, আমি আমার লাইফে এই জিনিসটা অবশ্যই করব, এটা হচ্ছে আশা। বাট তুমি এখানে অনেক সময় আশাটাকে অনেক বেশি উচ্চাভিলাষের দিকে নিয়ে যাও, ঠিক আছে। আমাদের বর্তমান সময়ের যে রিলসের যুগ, সেই রিলসের যুগে 15 সেকেন্ডের রিলস দেখে তুমি মাথায় অনেক কিছু কল্পনা করে ফেলো, এগুলা কিন্তু আশা না। আশা হচ্ছে তুমি তোমার ভালো কিছু অর্জন করতে চাও, খারাপ সময় পার করে একটা ভালো সময়ের অপেক্ষা করতেছো, সেটা হচ্ছে তোমার কি আশা। তাহলে সুতরাং তোমার খারাপ সময়ে যেমন ধৈর্য ধারণ করা দরকার, ঠিক এই আশাটাও রাখা দরকার, ঠিক আছে, যে আমার একদিন ভালো সময় আসবে। আমার বাবা একটা কথা বলতো, যে এটা এখন আমার বাবা না, এটা সব বইয়ে লেখা আছে, যে একটা কথা আছে না, রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে। বাট আমার বাবা এই কথাটাকে এইভাবে বলছিল, দেখো যে বেটা দেখ, আমার একটা সময় খুব খারাপ সিচুয়েশন গেছে, খুব খারাপ মানে অবস্থার পরিস্থিতির ভিতর দিয়ে গেছি। তো সেই সময় আমার বাবা একটা কথা বলতো, দেখো বেটা, যে উপরওয়ালা প্রত্যেকটা সময় মানুষের পরীক্ষা নেয়, তিনি ভালো মানুষেরও পরীক্ষা নেন, আবার কি খারাপ মানুষেরও পরীক্ষা নেন। ভালো মানুষ সারা জীবন ভালো ছিল, কিন্তু লাস্ট পরীক্ষায় সে উপরওয়ালাকে খুশি করতে পারলো না, তখন কিন্তু সে উপরওয়ালার কাছে ভালো কোনো ব্যক্তি হিসেবে গণ্য হবেন না। আবার অনেক খারাপ একজন মানুষ, তাকে কি করছে, যে হঠাৎ করে শেষের দিকে তার মানে উপরওয়ালা একটা লাস্ট সুযোগ দিয়েছে, এটাই তোর লাস্ট সুযোগ, তুই ভালো হইলে হ, ঠিক আছে। তা এরকম বলছে যে উপরওয়ালা সবসময়, আমার বাবা বলতেন যে উপরওয়ালা সবসময় একজনের পরীক্ষা নেয়, তোমাকে সেই প্রত্যেকটা পরীক্ষায় ঠিকভাবে উতরে যাইতে হবে, কষ্টের মাঝেও হোক সুখের মাঝেও হোক,
প্রত্যেকটা সময়, ভালো সময়ের মাঝে হোক খারাপ সময়ের মাঝে হোক, উপরওয়ালা তোমার কি নেবে, পরীক্ষা নেবে। সেই পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে অলওয়েজ প্রস্তুত থাকতে হবে এবং আশা রাখতে হবে যে আমি অবশ্যই পারবো। ঠিক আছে, এরপরে আমরা যেটা বলি যে একজন মানুষের আরেকটা মানে মূল মন্ত্রের মধ্যে একটা হচ্ছে যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এখন দেখো আমাদের বাবা মাদের একটা বিরাট টেন্ডেন্সি, তারা জন্ম হওয়ার আগেই, সন্তান জন্ম হওয়ার আগেই তারা ধরে রাখে কি আমার ছেলে এটা হবে, আমার মেয়ে এইটা হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এই সেই হ্যানতন জ্ঞানগুণ। ঠিক আছে, বাট আমার ওই অ্যাবিলিটি নাই, আমি ডাক্তার হওয়ার মতো আমার মেধা নাই, আমার বুয়েটে চান্স পাওয়ার মতো আমার কি নাই, মেধা নাই, তাই বলে কি আমি আমার জীবনকে ফেলে দিব, আমি গাঙ্গের জলে ভাসাই দিব জীবন? না, তোমাকে বের করতে হবে তোমার ভিতরে কোন অ্যাবিলিটিটা বা কোন দিকটা ঠিক আছে। এই যে তোমার যেই অ্যাবিলিটিটা বেশি তুমি সেটার দিকে ঝুঁকে যাও। আবার ধরো এমন সময় দেখা যায় যে বাবা মা আমাদের উপরে অনেক কিছু চাপাই দিতে চায়, যেটা আমার কাছে মনে হয় কি যে না এটা ঠিক না, এটা ভুল। মনে রাখবা বর্তমানকার যুগ সেই দাপর যুগের না যে মায়ের কথায় 5 জন ভাই মিলে একজন স্ত্রীকে বিয়ে করবে। ঠিক আছে, এইখানে কিন্তু বলে দেওয়া আছে একটা শিক্ষা গীতাতে, যে বলা হচ্ছে যে যে হ্যাঁ পিতৃ আদেশ অবশ্যই, মাতৃ আদেশ অবশ্যই মাননীয়। এখন সেই আদেশটার ভিতরে কতটুকু সঠিকতা আছে তোমাকে অবশ্যই সেটা কি করতে হবে, যাচাই করতে হবে। তুমি যদি সেটা যাচাই না করো, একদম চোখ বন্ধ করে ফলো করো, তাহলে কিন্তু সমস্যা। তোমাকে তোমার লাইফের প্রত্যেকটা ভালো দিক, তোমার লাইফের প্রত্যেকটা মন্দ দিক বুঝে তারপর ডিসিশন নিতে হবে। তবে সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, অনেক সময় দেখা যায় যে কি আমি আমার ডিসিশন নিজে নিতে পারতেছি না। এই যে ডিসিশন নিতে পারতেছি না, তখন তোমাকে অবশ্যই এমন একজন ব্যক্তির কাছে মানে হেল্প চাইতে হবে। দেখো আমরা এমনি কিন্তু গুরু, আগের দিনে হচ্ছে কি একটা ইয়া ছিল, প্রথা ছিল যে শিক্ষক স্টুডেন্টদের গুরুর বাড়িতে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। এখন তো আমরা স্কুল কলেজ এগুলো ছিল, আগের দিনে এরকম ছিল গুরুর বাড়িতে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের লাইফে একজন না একজন পথ প্রদর্শক দরকার, যে তোমাকে অলওয়েজ বুঝাবে তোমার জন্য কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে। তারপর তুমি কোন পথে যাবা সেটা তোমার সিদ্ধান্ত। ঠিক আছে, এখন বলা আছে সঠিক সময়ে তুমি সঠিক সিদ্ধান্ত কিভাবে নিবা, এটার জন্য তুমি নিজেকে কোশ্চেন করো যে এটা কি আমার জন্য ভালো। যদি তোমার মন বলে হ্যাঁ এটা আমার জন্য ভালো হবে, তাহলে তুমি অবশ্যই সেই জিনিসটাই করবা। আর যদি তোমার মন অথবা বিবেক বলে যে না এই জিনিসটা আমার জন্য ভালো না, তাহলে অবশ্যই সেই জিনিসটা তুমি করবা না। আর যদি কখনো এরকম ডিসিশনহীনতায় ভুগো, তাহলে অবশ্যই তোমার লাইফে একজন কি দরকার, গুরু দরকার, যে তোমাকে অলওয়েজ পথ দেখাবে। আমার লাইফেও আমি এরকম অনেক গুরুজন পাইছি। আমার বাবা মা ছাড়াও আমি আমার স্কুল লাইফে আমার একজন কাকা ছিল যিনি আমাকে অলওয়েজ পড়াইতেন, তিনি ভূপেন কাকা, তিনি অলওয়েজ। এবং কলেজ লাইফে আমি যখন যে হোস্টেলে ছিলাম সেখানে আমার 2 জন কাকা ছিল, তারাও আমাকে অলওয়েজ রাইট ওয়ে দেখাইতো কোনটা করা উচিত কোনটা করা উচিত না। সুকুমার কাকা, নির্মল কাকা, জগদীশ কাকা, এরকম। আবার যখন ঢাকায় কোচিং করতে গেলাম সেখানেও একজন ব্যক্তি ছিল যিনি আমাকে অনেক বেশি সাপোর্ট করছে, তিনি হচ্ছে আমার ভীষ্ম কাকা। অর্থাৎ আমার লাইফে সব কাকাই আমাকে সব থেকে বড় গাইডলাইনগুলো দিছে। তো যাই হোক, এটা একটা গেল। এরপর হচ্ছে যে কখনো অজুহাত না দেওয়া। এরপরে যে আমরা লেসনটা আসতেছে সেটা হচ্ছে কি কখনোই অজুহাত না দেওয়া। অজুহাত মানুষকে সবসময় পিছায় দেয়। একটা কথা আছে বাঙালির 3টা হাত, একটা হচ্ছে ডান হাত, আর একটা বাম হাত, আর একটা হচ্ছে কি অজুহাত। তো অজুহাত দেওয়া মানুষরা জীবনে সাকসেস গেইন করতে পারে নাই, আর ইন ফিউচারেও পারবে না। ঠিক আছে, এখন ধরো আমার অনেক ফ্রেন্ড আছে, আমরা একসাথে স্কুলে পড়ছি, অনেক ফ্রেন্ড আছে। আমি এখন মেডিকেলে পড়তেছি, এখন আমারও বাবার আর্থিক অবস্থা যেরকম তাদেরও বাবা বা ফ্যামিলির আর্থিক অবস্থা সেম। বাট দেখা গেল কি আমি এই জায়গায় আসছি, ওরা এই জায়গায় আসতে পারে নাই। এখন তারা কি বলে, তাদের বাবা মা ঠিক মতো টাকা দেয় নাই, প্রাইভেটের বেতন দেয় নাই, ঠিক কলেজে ভর্তি করায় নাই এটার জন্য। ঠিক আছে, অথচ আমি নিজে একটা প্রথম যখন আমি 2014 সালে আমি পরীক্ষা দিলাম, এই 2014 সালে এসএসসিতে জিপিএ 5 পাওয়া সত্ত্বেও আমি কিন্তু ভালো কলেজে ভর্তি হই নাই, আমার গ্রামের পাশে একটা কলেজে ভর্তি হয়েছিলাম। পরে দেখা যাচ্ছে যে ওই কলেজে আমার পড়ালেখা ভালো হচ্ছে না। তো আমার কেন জানি আমার আবার একটু সমস্যা আছে, আমার আবার ঘাড়ের রোগ 2-4টা টেরা আছে। তো আমি কি করছিলাম, আমি ভাবছি যে ওই কলেজে না পড়ে এইচএসসি না পড়ে আমি অন্য জায়গায় পড়বো, প্রাইভেট পড়বো। বাট ওই স্কুলের স্যার, ওই কলেজের স্যার আমাদের কি করতো, বাধ্যতামূলক ওদের কাছেই প্রাইভেট পড়তে হবে, ওদের কাছে ওদের কলেজেই ক্লাস করতে হবে, আবার ওদের কাছেই প্রাইভেট পড়তে হবে, মানে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা আছে, এরকম একটা অবস্থা। বাট
আমার কাছে ওনাদের ক্লাস ভালো লাগতেছিল না। যখন আমি অন্য স্যারদের কাছে পড়তে যাচ্ছিলাম প্রাইভেট, তখন দেখা যায় যে উনি হচ্ছে কি কলেজে আসে কান ধরে দাঁড় করে রাখতো, এই রোল 18 দাঁড়াও, তুমি ক্লাসে আসো না কেন, তুমি এক্সট্রা ক্লাসে আসো না কেন, তুমি দাঁড়াও কান ধরে। ও দেখা যায় 20-30 মিনিট ধরে কান ধরে উঠবোস করে রাখতো, দাঁড় করে রাখতো। তো পরের সিদ্ধান্ত নিলাম যে না, এই কলেজে আর পড়বো না। বাট আমরা যে সময় করি, ওই সময় একটা ঘটনা হচ্ছে যে প্রথম হচ্ছে ফার্স্ট টাইম 2014 সালে ফার্স্ট টাইম অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়। তো আমি যখন টিসি চাইছি, টিসি দেয় নাই, পরে ভর্তি বাতিল করছি। কারণ ভর্তি বাতিল করে দেখা যাচ্ছে যে আমি অন্য কলেজে আর ভর্তি হতে পারতেছি না। তো আমার ওই 2014 সালে কিন্তু কি হয়েছে, আমার এক ইয়ার ড্রপ গেছে। আমি তারপর 2015 সালে আরেকটা কলেজে ভর্তি হই, দেন সেখান থেকে পড়ালেখা করে মেডিকেলে চান্স পাইলাম। ঠিক আছে, তো এখানে দেখো আমি ভুল তো ছিলই কিছু, আমি ভর্তি বাতিল করতে গিয়া পরে আর নতুন কলেজে ভর্তি হইতে পারলাম না, এখানে 1 বছর ড্রপ গেল, আমার লাইফ থেকে 1 বছর শেষ। ঠিক আছে, কিন্তু আমি যখন ওই কলেজ থেকে চলে আসলাম আরেক জায়গায়, তখন কিন্তু সেই ঠাকুরগাঁ সরকারি কলেজ থেকে পড়ার পর আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় খারাপ কিছু করি নাই, ভালো সিদ্ধান্তই নিছি ওই সময়। ঠিক আছে, এখন আমার ফ্রেন্ডরা কি বলবে, তারা বলতেছে কি, ও তোমার বাবা টাকা পয়সা দিছে, এই সেই দিছে, আমার বাবা তো টাকা পয়সা দেয় নাই। দেখো মনে রাখবা যে এই যে জিনিসগুলো আছে এগুলো কখনো বলার লাগে না, মানে কি কোনটা তোমার কম আছে কোনটা বেশি আছে ওইটা বিষয় না। তোমার একটা কম থাকলে আরেকটা জিনিস দিয়ে তোমাকে কি করতে হবে, ঘাটতিটা পোষায় দিতে হবে। তোমার আর্থিক অবস্থা কম, তুমি পরিশ্রম করো, আমরা একটু পরে আসবো পরিশ্রম। ঠিক আছে, তোমার ওইটা সমস্যা, তুমি আরেকভাবে এটাকে পোষায় নাও। ঠিক আছে, তুমি প্রাইভেট পড়তে পারতেছো না, তুমি নিজে পড়ো। এখনকার দিনে অনলাইনে অ্যাভেলেবেল ফ্রি কন্টেন্ট আছে, এখন তোমাকে অনলাইন কোর্সে ভর্তিও হওয়ার দরকার নাই, অ্যাভেলেবেল অনলাইনে ফ্রি কন্টেন্ট আছে। তুমি সেই ফ্রি কন্টেন্টগুলো পড়েও কিন্তু কি দেখেও কিন্তু তুমি বুয়েট মেডিকেল, ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার মতো যোগ্যতা রাখো। আমাদের বেলায় ছিল না, এখন তো এগুলো আছে। সো তোমাদের অজুহাত দেওয়া যাবে না, অজুহাত সবসময় একটা মানুষকে পিছায় ফেলে। তোমাকে আগাইতে হইলে তোমাকে এই অজুহাত না দিয়ে এরপরে যে জিনিসটা আছে সেটা করার লাগবে, সেটা হচ্ছে কি অপমানকে শক্তিতে পরিণত করতে হবে। ঠিক আছে, এখন ধরো আমি যে বললাম ওই কলেজ ড্রপ করলাম, এই কলেজ ড্রপ করার পরে আমাকে নিয়ে অনেক ফ্রেন্ড অনেক কথাবার্তা বলে, ও প্রশান্ত ভালো স্টুডেন্ট ছিল, স্কুলের এক রোল ছিল, এখন দেখা যায় কলেজে পড়তে পারে না, এই সেই করতে পারে না। আমার গ্রামের আরেকজন ডাক্তার আঙ্কেল আছে, তিনি বললো কি ওই ছেলে কলেজে পড়তে পারে না, এই জন্য কলেজ থেকে ড্রপ আউট করছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার কি অপমান। এখন এইখানে আমার যে খালি গ্রামের আশেপাশের লোকগুলো অপমান করছে এমনটা না, ইভেন আমার ফ্যামিলি মেম্বারগুলো আমাকে কি করতো, অপমান করতো, তোর জন্য এত টাকা নষ্ট হইলো, এত টাকা কলেজে ভর্তি করাইলাম, বই কিনাইলাম, সব নষ্ট, জলে ভাসাই দিলাম, এরকম অনেক কথা আছে। কিন্তু মনে রাখতে হবে এই যে অপমানগুলো আছে, এই অপমানগুলোকে তুমি নিজের দুর্বলতা মনে করবে না, এটাকে কি করবা, এনার্জিতে পরিণত করবা। আমি বলছি আমি দেখাই দিব, চান্স পাই নাই, কলেজে ভর্তি হই নাই, নাকি আমি কি পড়তে পারি না, ওইটা পরে দেখাই দিব। ঠিক আছে, এরকম তোমাকে কি করতে হবে, অপমানকে কি করতে হবে, শক্তিতে পরিণত করতে হবে। একটা কথা মনে রাখবা, এইটা যেন এরকম হয় যে আজকের উপহাস আগামীর উদাহরণ। কি হয়, আজকের উপহাস অথবা অবহেলা আগামীর উদাহরণ। তুমি লাইফে এমন কিছু করো, যেই মানুষগুলো তোমাকে আজকে অবহেলা করতেছে বা যেই মানুষগুলো তোমাকে নিয়ে উপহাস হাসি ঠাট্টা করতেছে, তারাই যেন একদিন তোমাকে দিয়ে কি দেয়, উদাহরণ দেয়। ঠিক আছে, আমাকে ওই যে বললাম একজন ডাক্তার আঙ্কেল, এই ডাক্তার আঙ্কেল উনি হচ্ছে গ্রাম্য ডাক্তার, তিনি বলতে কি আমি নাকি কলেজে পড়তে পারি নাই বলে আমি কলেজ ড্রপ আউট দিছি। পরে যখন চান্স পাইলাম, ওই ব্যক্তি আমারে বলে যে ওই দেখো ছেলেটা, এই ছেলে আগে কি গ্রামে পাওয়ার টিলার চালাইতো, অন্যের মাটিতে হাল চাষ করতো, সেই ছেলে আজকে পাওয়ার টিলার চালায় কি হয়েছে, মেডিকেলে চান্স পাইছে। এরকম তোমাদের ভিতরে একটা স্পিরিট আনতে হবে যে কে কি বলতেছে বলুক, আমাকে সামনে চলতে হবে। আমার বাবা এখানে আরেকটা শিক্ষা আমাকে দিছে, আমার বাবা সেখানে কথাটা বলছে যে ওই কি হাতি চলতে থাকবে আর কুত্তা ভুগতে থাকবে। মনে রাখবা, হাতির শরীরে অনেক বড় শক্তিশালী, তো এর দেখা কুত্তার জলে, তখন কুত্তা হাতির পিছনে থাকলে এরকম করে। ঠিক আছে, তো হাতি জানে যে হাতির শক্তি আর কুকুরের শক্তি সেম না, হাতি নিজের শক্তির উপর কনফিডেন্স আছে, কুত্তা দিকে ভুগতে থাকুক, হাতি অলওয়েজ চলতে থাকবে। সুতরাং নিজের ভিতরে কনফিডেন্স রাখবা যে আমি হাতি, আমি চলতে থাকবো, আমার পিছনে কে কি ভুগতেছে ভুগুক, আমার তাতে কিছু যায় আসে না, আমার টার্গেট ফিক্সড,
আমাকে সেই টার্গেট কি করতে হবে, ফিল আপ করতে হবে। কথাটা বুঝতে পারছি? তাহলে এই কথাটা মনে হবে, আজকে যেই মানুষগুলো তোমাকে নিয়ে উপহাস করতেছে, আগামীতে যেন সেই মানুষগুলোই তোমাকে নিয়ে উদাহরণ দেয় লাইফে এমন কিছু করো। এবং আমরা আসি আজকের আমাদের একটা কি মানুষের জীবনের সফল হওয়ার মূল মন্ত্রের শেষ এবং সব থেকে বড় অস্ত্র, শেষ এবং সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র কোনটা জানো? বড় অস্ত্র, শেষ এবং সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে পরিশ্রম, এবং সেইটা হচ্ছে শেষ না হওয়া পরিশ্রম। আমি আজকে পরিশ্রম করলাম, কালকে কি ঝিমায় গেলাম, এরকম না। যেই পরিশ্রম কখনো শেষ হবে না, এরকম পরিশ্রম তোমাকে করতে হবে। ঠিক আছে, তুমি 10 ঘন্টা পড়ো, 12 ঘন্টা পড়ো, 25 ঘন্টা পড়ো, সমস্যা নেই। দিনে 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা পড়ো, সমস্যা নেই। কিন্তু তুমি তোমার শেষ দেখে ছাড়বা। ঠিক আছে, শেষ তোমাকে দেখেই ছাড়তে হবে। আর সেই জিনিসটাকে অর্জন করতে হলে সর্বশেষ অস্ত্র হচ্ছে কি তোমার পরিশ্রম। পরিশ্রম না করলে তুমি কোনোদিনই কিচ্ছু পাবা না। আমি মুখ দিয়ে যতই চিল্লাই, আমি এটা করব, সেটা করব, ওইটা করব, কিন্তু তুমি যদি পরিশ্রম না করো, ওই চিল্লানি শুধুমাত্র চিল্লানিই থাকবে। আলটিমেটলি তুমি নিজেও একটা কি কুত্তা ভুগতেছ। ঠিক আছে, একটা কথা আছে না, বার্কিং ডগ সেলডম বিটস। ঠিক আছে, ঘেউ ঘেউ কুকুর কখনো কামড়ায় না, এরকম টাইপ একটা কথাবার্তা। সুতরাং মুখ দিয়ে না বলে কাজ দিয়ে জবাব দাও। ঠিক আছে, মুখ দিয়ে না দিয়ে কি দাও, কাজ দিয়ে জবাব দাও। আর কাজ এমন হইতে হবে যেন একদিন মানুষ তোমাকে নিয়ে কি করে, উদাহরণ দেয় যে দেখো ওই ছেলেটার আমি কি ভাবছি, বা ওই মেয়েটার আমি কি ভাবছি, এখন সে কি করছে। সুতরাং বারবার করে বলতেছি, পরিশ্রমী হও, পরিশ্রমী হও, পরিশ্রমী হও। এইসব গুণ তো থাকবেই, এইসব গুণ তো তোমার ভিতরে থাকাই লাগবে। তার সাথে তোমাকে সব থেকে বেশি যেটা থাকতে হবে, পরিশ্রমী হওয়া। তুমি তোমার বাবার কথা চিন্তা করে, তোমার মায়ের কথা চিন্তা করে, তোমার ফ্যামিলির কথা চিন্তা করে। আমার এই ভিডিওটা আপার ক্লাস ফ্যামিলির মানুষদের জন্য না। আমার এই ভিডিওটা যারা মনে করছে অনেক টাকার মালিক, যাদের সন্তানের এই কিছু না চাইতেই হচ্ছে কি সব কিছু পাওয়া যায়, তাদের জন্য না। আমার এই ভিডিওটা যে তাদের জন্য যাদের কিছু নাই, তাদের কি আছে, পরিশ্রম আনতে হবে। যাদের কিছু নাই তাদের কি আনতে হবে, পরিশ্রম। আমরা বলি না যে যার কেউ নাই তার উপরওয়ালা আছে। ঠিক আছে, উপরওয়ালা না, তোমাকে উপরওয়ালার উপর তো বিশ্বাস রাখতে হবে। তার সাথে যার কিছু নাই, তার সব থেকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, পরিশ্রম। পরিশ্রম করো, সফল হও, শেষ হিসাব।